পারে নাই। তো আমার কথা হলো ভাই, আমি একজন ব্যবসায়ী, আমার কণ্ঠ কেন রোধ করা হলো? আমাকে কেন সাংবাদিক সম্মেলনে যেতে দেওয়া হলো না? আমার ভাইকে কেন যেতে দেওয়া হলো না? আমি এই দেশের আইন সংস্থাকে একটা জিনিস এনশিওর করতে চাই যে আপনাদেরকে যে যাই বলুক, আজ থেকে গত মাসের 30 তারিখ থেকে আমরা অনেকবার সাংবাদিকের সামনাসামনি হয়েছি, কথা বলেছি, মিডিয়ায় কথা বলেছি। মিডিয়ার তথ্যগুলো যাচাই করে দেখেন কোথাও কি আমরা সরকারের বিরুদ্ধে বা আইয়ের সিস্টেমের বিরুদ্ধে বলেছি কিনা। আমাদের দাবি আপনি ট্যাক্স কমিয়ে দেন, আমাদেরকে মুক্ত বাণিজ্যর ব্যবস্থা করে দেন। আমি ছোট ব্যবসায়ী, আমার 50 পিস ইম্পোর্ট করার অ্যাবিলিটি আছে, আমি 50 করতে পারি। তার অর্থ কি আমি রাজস্ব দিতে চাচ্ছি না? আমি তো কোথাও আমাদের ব্যবসায়ীরা কোথাও এই কথা বলে নাই যে আমি রাজস্ব দিতে চাই না, আমি ভ্যাট ট্যাক্স ফাঁকি দিতে চাই। আমি প্রতি মাসে ভ্যাট দিতেছি, প্রতি মাসে। আপনি এনবিআর এর কাছে জিজ্ঞেস করেন, আমার এই এলাকার প্রতি মাসে মার্কেট থেকে প্রতি মাসে আমরা দোকানদার একটা করে বিক্রির উপরে ভ্যাট দিচ্ছি। আমি ট্রেড লাইসেন্স রিনিউ করতেছি, টাকাটা গভর্নমেন্ট পাচ্ছে, আমি প্রতি বছর রিটার্ন দিচ্ছি। তাহলে কি আমি ব্যবসায়ী না? দেওয়া হয়েছে কি আমার ট্রেড লাইসেন্স লেখা আছে কি আমার ক্যাটাগরি, আর আমি কোন ক্যাটাগরি ব্যবসায়ী? আমি মোবাইল ব্যবসা করি, আমার ট্রেড লাইসেন্সে লেখা আছে। ব্যবসায়ী হিসাবে এই দেশে বৈধতা সরকার আমাকে দিয়েছে। সো আমি এখন যারা অবৈধ বলতেছে আমাদেরকে, আজকে দেখেন আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে, আমরা একটা জরিপে জানতে পেরেছি যে মিনিমাম বাৎসরিক 1 কোটি মোবাইলের, মানে 1 কোটি মোবাইল কাস্টমারের হাতে যায়। সেইখানে এই যে ফ্যাক্টরিগুলি আছে যারা অ্যাসেম্বল করে, এদের ক্যাপাসিটি হচ্ছে 22 লাখ। আপনি 1 কোটি থেকে 22 লাখ আলাদা করেন, বাকি মার্কেটটা কারা কভারেজ করে? আমরা করি না? বাকিটা তো আমরা করি। তো যদি বাকিটা আমরা করি, 16 ডিসেম্বরে যদি বন্ধ হয়ে যায়, তাইলে এই যে 22 লাখের এগেনস্টে আমরা যারা আছি 60, ওরাই বলে বিটিআরসি রিপোর্টে আছে 60 থেকে 70% আমরা মানে চাহিদা পূরণ করি। তাহলে ভাই আপনি যদি 16 ডিসেম্বর আমাদেরকে বন্ধ করে দেন, এই যে ইয়াটা মানে আমরা যে সাপোর্টিংটা দিচ্ছি, আমাদের যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তাইলে এই দেশের জনগণ কি ওই 22 লাখের উপরে জিম্মি হবে না? জায়গায় যদি 22 লাখ থাকে আর বাকিটা না থাকে, তাইলে কি অবস্থাটা কি হবে? জাতির কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই। এই দেশের এই বাঙালি জাতি, এই দেশে যারা বসবাস করে এবং প্রবাসী যারা বসবাস করেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই 22 পার্সেন্ট হয়, 100%-এর মধ্যে যদি 22% আর হাতে 100%-এর দায়ভার তুলে দেওয়া হয়, এই 22% কি 100% পূরণ করতে পারবে? এটা প্রবাসী এবং বাংলাদেশি যত আমরা বাঙালি যারা আছি, ইউজার থেকে ধরে ব্যবসায়ী, কেন প্রশাসনের লোক কি মোবাইল ইউজ করে না? স্টুডেন্ট মোবাইল ইউজ করে না? আজকে আমাদের এইখানে সবচেয়ে বেশি উদ্যোক্তা ইয়াং। এই যে সেক্রেটারি, বয়স কত? সে অনেক বড় একটা ইনভেস্ট করেছে এখানে। আমার ছেলে বিবিএ এমবিএ পাস করে এই ব্যবসায় চলে আসছে। এরকম প্রত্যেকটা সেক্টর থেকে বিবিএ এমবিএ পাস করা ছেলেরা আজকে এই জায়গায় ব্যবসা করতেছে। তাইলে কি আপনি কর্মসংস্থানের জায়গায় কি আপনি কি বাড়াবেন? কর্মসংস্থান বন্ধ করার কাজ করতেছেন কেন ভাই? আমরা কর্মসংস্থান করছি, আপনি সেই কর্মসংস্থানটা ধ্বংস কেন করবেন? আপনি সহজ করেন, এনবিআর এর সাথে আমাদের বসার সুযোগ করে দেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা বসতে চাই। বৈশা যে বৈষম্যটা আছে, আপনি ইম্পোর্টটা উন্মুক্ত করে দেন। আমলে 2004 সালে ডক্টর মঈন খান, আমরা প্রেস ক্লাবে, আমি ছিলাম সেইখানে, তখন তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিল মঈন খান, তখন ছিল কি বলে সাইফুর রহমান ছিল অর্থমন্ত্রী। আমরা সেইখানে ওনাদেরকে নিয়ে এইভাবে প্রেস ব্রিফিং করে বলেছিলাম, ভারতে 1200 টাকা ট্যাক্স, আমাদের দেশে ভারতে 300 টাকা ট্যাক্স, বাংলাদেশে 1200। আপনি বৈষম্য দূর করেন, দেখেন কিভাবে ইম্পোর্ট করে মাল আনে। সেই আমলে 300 থেকে 320 টাকায় একটা মোবাইল ট্যাক্স দিয়ে আনা যেত। তখন আর আপনার লাগেজ ব্যবসা ছিল না। আস্তে আস্তে সেই জিনিসটাকে বন্ধ করে এই 2017 সাল থেকে এই যে কোম্পানিগুলি বাংলাদেশে পা রাখে,
বিদেশি কোম্পানি আছে, আমাদের দেশীয় কোম্পানি আছে। তা আমরা তো কখনো ওনাদের বিরুদ্ধে কিছু বলি নাই। ওনারা পাশপাতি আইন না এখানে দাঁড় করায়, সেইটা ট্যাক্স একদম ন্যূনতম। আপনি যদি যাচাই করতে চান, আপনি এনবিআর এর কাছ থেকে বিল অফ এন্ট্রি নেবেন। বিল অফ এন্ট্রিতে আপনার এইচএস কোড থাকে, যখন পিআই দেয় এইচএস কোড থাকে, এইচএস কোডের এগেনস্টে কোনোটা কেজি হিসাবে ট্যাক্স হয়। এই প্রত্যেকটা মোবাইল কেজি হিসাবে ট্যাক্স হয়। এই আস্থা মোবাইলের কোনো ট্যাক্স হয় না যারা অ্যাসেম্বল করে। অনেকে কাঁচামাল এনে এইখানে পার্টসপাতি বানায়, সেটা আরও সস্তা পড়ে। তো ভাই ওনারা এত সস্তায় রেডে মাল বেচতেছে, আর আমরা কি করতেছি? আমরা কিন্তু ওদের সাথে কম্পিটিশন করে একদম ন্যূনতম একটা প্রফিট রেখে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তারপরে আমাদের মালটা এই দেশে আনতে একটা কষ্ট আছে, খরচ আছে। আমরা চাই সেই খরচটা আমরা সরকারের কোষাগারে দিতে চাই। আমরা এখন যেই খরচ দিয়ে মালটা আনি, প্রয়োজনে একটু অ্যাড করুক, একটু বাড়ায় দেখ। আমরা লিগেল ওয়েতে ব্যবসা করতে চাই, আপনারা আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমরা লিগেল ওয়েতে ব্যবসা করব, ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করব, সুযোগ করে দেন। আমরা ব্যবসা করতে চাই, আমরা চোর সাজতে চাই না। আর আজকে যারা প্রশাসনের মুখোমুখি আমাদেরকে দাঁড় করাচ্ছেন, ভাই অনুরোধ আপনাদের কাছে, আমরা এই দেশের নাগরিক, এখানে 20 লক্ষ লোক জড়িত। এই 20 লক্ষ লোকের রুটি রুজি আপনি চিন্তা একবারও করবেন না। আমার পেটে যখন ক্ষুধা থাকবে, ক্ষুধার কারণে আমি রাস্তায় নামতে বাধ্য হব। আমাকে রাস্তায় নামায়েন না। আমরা ভদ্রলোক, ব্যবসায়ীরা নিরীহ মানুষ, আমরা মজলুমের সাথে আপনারা জুলুম করেন না, জালিম হয়েন না। মজলুমদেরকে নিয়ে বসেন, সহজ করেন, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। এই আমার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি ছোট্ট কিছু কথা বলবো। প্রথমত, বিশ্বের কোন কান্ট্রিতে এই এনইআরআই সিস্টেম আছে? পাকিস্তানে আছে, আমরা জানি, আমাদের এশিয়ায়। পাকিস্তানে এটা শুধু একটা সংস্থার জন্য। পাশাপাশি আমি আজকে যারা ক্ষতিগ্রস্ত, আমরা যারা এই যে বেকার সমস্যা হবে বাংলাদেশে, আমরা যারা ব্যবসা করি তাদের আপনার ব্যাংক লোন আছে, আমাদের ব্যাংক লোন আছে, আমাদের পরিবার আছে, আমরা একটা অসহায় অবস্থায় আছি। আমাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনেন। আমরা ট্যাক্স দিতে চাই, আমরা অবশ্যই ট্যাক্স দিতে সিস্টেমে আনেন। যেটা বললাম, সাইফুর রহমান সাহেব 320 টাকা ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স জমা হয়েছে। আপনারা এমন কোনো কাজ করেন না যেমন বিমানের টিকিটের মতো, বিমানের টিকিট অ্যাভেলেবেল, বিমান খালি যাচ্ছে, আপনারা কি করলেন? বললেন যে কি বলে সিট নাই। এই যে এটা সিস্টেম, একটা মেমোরি কার্ডের ট্যাক্স ছিল 70 টাকা, কেউ ট্যাক্স দিচ্ছে না। মেমোরি কার্ডের ট্যাক্স যদি 5 টাকা হইতো, কোটি কোটি টাকা ট্যাক্স সরকার পাইতো। আমরা বলবো এইটার সাথে আমরা জড়িত টেকনিশিয়ান। যদি আপনি সিন্ডিকেট হাতে দেন মোবাইল, এই সিন্ডিকেট কোম্পানিগুলা আপনার মোবাইলের সার্ভিস সেন্টার আছে, এই যে হাজার হাজার টেকনিশিয়ান, তারা কোথায় যাবে? আপনার মোবাইলটা যখন আপনি ঠিক করতে যান, আমার মার্কেটে আসেন, তাদের কাছে ঠিক করেন, তাইলে এই টেকনিশিয়ানদের কি করবেন? মোবাইল অ্যাক্সেসরি যারা ব্যবসা করে তাদেরকে কি করবেন? এই যে ব্যবসা থেকে আমাদেরকে একেবারে দূরে সরায় দিচ্ছেন, কাদের ক্ষতি করতে হবে আপনারা একবার চিন্তা করেন। আমার রুজি রোজগার এখানে, আমি ব্যবসা শিখছি, এই ব্যবসা আমি তো অন্য কোনো ব্যবসা শিখি নাই। যদি আপনি বেকার করেন, আমাদের এই বাংলাদেশের যারা আমরা ব্যবসায়ী আছি, পর থেকে বেকার হব, এরপর ইয়াং জেনারেশন তারা কি করবে? বেকার হইলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হইব। এইগুলা যদি আপনি বলেন চিন্তায় রাহাজানি, এগুলো বেড়ে যাবে। এই কারণে আমি বলছি যে আপনারা এই এনইআরআই সিস্টেম যে বাধা আছে, বিটিআরসির যে বাধা আছে, বাধাগুলো উন্মুক্ত করেন। আমরা ব্যবসা করতে চাই, আমরা ব্যবসা করি, ট্যাক্স দেই, ব্যাট দেই, রিটার্ন দেই, সাথে সাথে জাকাতও দেই। আমরা কিন্তু একেবারে না, আমরা জাকাত দিয়েও ব্যবসা করি, মানুষের বৎসর জাকাত দিই। কিন্তু আমরা এমন কোনো পর্যায়ে আমাদের নিয়েন না, আমরা একেবারে আমার পেটে লাথি দিয়েন না। কারণ আপনি গভর্নমেন্ট আমার ব্যাংকের ইনস্টলমেন্ট দিবেন না, আমারটাই দিতে হবে। আর না হইলে আমাকে ব্যাংক, আমি যখন ইনস্টলমেন্ট দিতে পারবো না, আমি তখন কিন্তু আমাকে আইনের কাঠগড়ায় দাঁড় করতে হবে। আমার এই যে ব্যবসা, দোকানপাট, সব এগুলো বেকার হয়ে যাইব। আপনারা যারা এই সিন্ডিকেট, যারা আজকে দেখেন এই যে এনইআরআই সিস্টেম, এই সিস্টেম কারা গভর্নমেন্ট চালু করতেছে, কিন্তু এটা টোটাল ইনস্টলমেন্টের টাকা কারা দিচ্ছে? টাকা দিচ্ছে এই 9টা কোম্পানি। আপনি জানবেন, এটা ওপেন 11 কোটি টাকা, 11 কোটি 40 লাখ টাকা এই সিস্টেমের টাকা দিচ্ছে হইলো আপনার এই মোবাইল কোম্পানিগুলা।
কেন গভর্নমেন্টের কি টাকা নাই, বিটিআরসির টাকা নাই? আমরা কেন একজনের টাকা নিয়ে আমরা এই কাজ করতে যাব? আমরা কেন এই লক্ষ লক্ষ লোকের আমরা বেকার বানাবো? আপনাদের এই ইস্যুগুলা বিটিআরসি আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। গত 19 তারিখ তারা আপনার কি বলে একটা গণশুনানি ডাক দিছে, সেখানে তারা একটা ওয়েবসাইট খুলছে। এই ওয়েবসাইটের মধ্যে মাত্র 5 মিনিট খোলা রাখছে যাতে গণশুনানিতে মানুষ রেজিস্টার করতে পারে, কিন্তু আদৌ তারা সেই আমাদেরকে জনগণের জন্য ওপেন রাখে নাই। আমরা রেজিস্টার আমরা কি বলে ওই ওপেন মানে ওখানে যাওয়ার জন্য যেই রেজিস্টার্ড হইতে হয় সেটা আমাদেরকে দেয় নেই। পাবলিক গণশুনানি মানে এগুলো হলো শুভঙ্করের ফাঁকি, তাদের ইচ্ছা। বিশেষ করে আমি বলবো যে আজকে আমাদের চিফ অ্যাডভাইজারের সহকারী যিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আছে, তার যে মনের ইচ্ছা তার বন্ধুকে সহযোগিতা করবে, যেটা আইটেল ইন্টেল যের মালিক কি জানি ওনার নাম রেজওয়ান সাহেব। ওই রেজওয়ান সাহেব তার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহ দায়িত্বে যিনি আছে তার বন্ধুকে খুশি করার জন্য এগুলা করছে। আর এই যে লক্ষ লক্ষ বেকার, এই যে মানুষের যে আহাজারি, এগুলা কি হইবে ভবিষ্যতে এটা তারা এখনো উপলব্ধি করে না। সুরসুরি পরে তখন তারা এটা, যখন আমরা কালকে ডিবি অফিসে গেছি তখন তারা বুঝছে এটা কি জিনিস। আমরা বলতে চাই যে বাংলাদেশের এই যে ব্যবসায়ীরা, যখন আপনারা বাধ্য করেন না রাস্তায় নামতে, আমরা যখন রাস্তায় নামবো আপনারা মানে টের পাবেন তখন যে বাংলাদেশে কি ঘটে যাচ্ছে। একটা ছোট্ট ইস্যুতে ফ্যাসিস্ট সরকার কিন্তু পতন হয়েছে, কিন্তু আমাদের এইটা ছোট্ট বললেন না, আমরা 30 ঊর্ধ্ব লোকজন এখানে ব্যবসা করি, আমাদের সবচেয়ে মেধাবী লোকগুলো এখানে ব্যবসা বাণিজ্য করি। আমাদেরকে আপনারা রাস্তায় নামেন না, আমরা যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম। আপনারা মানুষের বিবেক, আপনারা সমাজের চোখ, আপনারা এই সত্যকে উপস্থাপন করবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রশ্ন করো।